হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমার একটা ছবি দিয়েছি, হ্যাঁ, ইউটিউবে যদি দিতে পারি তাহলে দেব, যদি আওয়াজ টাওয়াজ ক্লিয়ার থাকে, সে কারণে ছবিটাও দিয়ে দিলাম। বুঝতে পারলে? ঠিক আছে স্যার। তোমরা ছবি দেখবে না, তোমরা সাইডের জিনিসগুলো দেখবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব, হ্যাঁ। সেই বিষয়টার নাম দেখো, টাইটেলটা দিয়েছি আমাদের তোমার সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফির যে ফার্স্ট ইউনিটটা রয়েছে সেই ইউনিটের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সয়েল জিওগ্রাফি সম্পর্কে কি জিনিস সেটা তো জানবোই, পাশাপাশি আমরা সয়েলের কনসেপ্ট আমরা পড়বো, সয়েল কি জিনিস, সয়েল কি কি উপাদানগুলো দিয়ে তৈরি, এবং সয়েলের সিগনিফিকেন্স কি আছে আমাদের, সেই সিগনিফিকেন্সগুলো করব, এবং সয়েল নর্মালি তৈরি হতে গেলে কোন কোন ফ্যাক্টরসগুলো দরকার হয় বা কোন কোন ফ্যাক্টরসগুলো সমন্বয়ে নর্মালি সয়েলটা তৈরি হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো, হ্যাঁ। দেখো, প্রথমে আমরা একটু পড়ে নিই যে সয়েল জিওগ্রাফি বলতে আমরা কি বুঝি। তো জিওগ্রাফি নিয়ে আমরা পড়ছি, তাই আমরা জিওগ্রাফির ডেফিনেশনটা অল্প বিস্তর সকলেই জানি, যে জিওগ্রাফি হচ্ছে তোমার এমন একটা ডিসিপ্লিন বা এমন একটা শাখা, যে শাখাটা নর্মালি কি করে, যে পৃথিবীর উৎপত্তি নিয়ে ব্যাখ্যা দেয়, পৃথিবীর তোমার হচ্ছে পৃথিবীতে যে অবজেক্টগুলো রয়েছে, ভিন্ন ভিন্ন ফিচার্সগুলো রয়েছে, তাদের বন্টনগুলো দেখায়, এবং প্রাকৃতিক পরিবেশের সাথে মানুষের কি সম্পর্ক সেগুলো নর্মালি ডিসক্রাইব করে থাকে আমাদের জিওগ্রাফি নামক এই সাবজেক্টটা, হ্যাঁ। তো এই জিওগ্রাফিরই দুটো গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে শাখা থাকে প্রাথমিকভাবে, প্রাইমারিলি। তো সেই দুটো শাখার মধ্যে একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি আর একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফিতে নর্মালি প্রাকৃতিক বিষয়গুলো ডেসক্রাইব করা হয়, এটা আমরা জানি, এবং হিউম্যান জিওগ্রাফিতে নর্মালি তোমার মানবীয় যে বিষয়গুলো রয়েছে, যেমন আমরা পপুলেশন জিওগ্রাফি পড়েছি, সেই পপুলেশন জিওগ্রাফিটা কিন্তু হিউম্যান জিওগ্রাফির একটা পার্ট, তাই না? সেটেলমেন্ট জিওগ্রাফি এটাও একটা হিউম্যান জিওগ্রাফির পার্ট। তাহলে মানবীয় বিষয়গুলো যে ভূগোলে আলোচনা করা হবে তাকে আমরা হিউম্যান জিওগ্রাফি বা মানবীয় ভূগোল বলবো। সয়েল জিওগ্রাফি যে পার্টটা আছে, এখানে পৃথিবীর মাটি নিয়ে আলোচনা করা হবে। তো পৃথিবীর মাটি নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এই মাটি বিষয়টা কিন্তু তোমার মানুষ তৈরি করেনি, বা মানুষ সম্পূর্ণভাবে এই মাটি তৈরিতে কিন্তু মানে মানুষের হস্তক্ষেপটা সবচাইতে বেশি নয় আর কি। সে কারণে সয়েল জিওগ্রাফি এইটা কিন্তু হিউম্যান জিওগ্রাফির একটা পার্ট নয়, সয়েল জিওগ্রাফিটা টোটালি কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফির একটা পার্ট, অর্থাৎ এটা একটা প্রাকৃতিক বিষয়। তাহলে এই সয়েল জিওগ্রাফির যদি আমরা ডেফিনেশন বলি তাহলে আমরা কি বলবো, যে সয়েল জিওগ্রাফি নর্মালি প্রাকৃতিক ভূগোলের এমন একটা শাখা, যে শাখায় নর্মালি আমরা কি আলোচনা করব, পৃথিবীর উপরিভাগে বা পৃথিবীর যে সারফেস রয়েছে সেই সারফেসে যে তোমার হচ্ছে মাটিটা রয়েছে, সেই মাটির আমরা ফরমেশনটা পড়বো, বা মাটির ফরমেশনটা ডেসক্রাইব করা হবে, মাটি কিভাবে তৈরি হয়, মাটির বন্টনটাকে আমরা ডেসক্রাইব করব, এবং মাটির কি কি বৈশিষ্ট্য আছে, এবং আমাদের তোমার সমস্ত উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতে এই তোমার মাটির ইম্পর্টেন্স কতখানি সেগুলো ডেসক্রাইব করা হবে। তো সেই প্রাকৃতিক ভূগোলের শাখাটাকেই আমরা কি বলবো, সয়েল জিওগ্রাফি বা মৃত্তিকা ভূগোল বলবো। তাহলে আবার একবার বলি, যে সয়েল জিওগ্রাফিতে তাহলে কি আলোচনা করা হবে, এক কথায় আমরা বলবো যে মাটি নিয়ে আলোচনা করা হবে। তাহলে মাটির কোন বিষয়গুলো আমরা আলোচনা করব, মাটি কিভাবে তৈরি হয়েছে সেটা আলোচনা করব, মাটির বৈশিষ্ট্য কি আছে, এবং পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গাগুলোতে কোথায় কি ধরনের মাটি আছে তার স্পেশাল ডিস্ট্রিবিউশনগুলো আমরা আলোকপাত করব। এবং সবশেষে আমরা আলোকপাত করব এই মাটির ইম্পর্টেন্স কতখানি, আমাদের উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতে এই মাটির ইম্পর্টেন্স কতখানি। এই প্রসঙ্গে একটু বলে রাখি, আমরা সবাই জানি নর্মালি এই মাটিকে আমরা অর্গানিক ফ্যাক্টরিও বলে থাকি বা জৈব কারখানাও বলে থাকি, তার কারণ এই মাটি আছে জন্যই কিন্তু এই পৃথিবীতে কিন্তু সমস্ত উদ্ভিদ জগৎগুলোর সৃষ্টি হয়েছে, তাই তো? এবং উদ্ভিদ জগৎগুলোর সৃষ্টি হওয়ার পাশাপাশি কিন্তু এই পৃথিবীতে কিন্তু সমস্ত প্রাণী জগতেরও সৃষ্টি হয়েছে। সে কারণেই আমরা নর্মালি মাটিকে কি বলে থাকি, অর্গানিক ফ্যাক্টরি বলে থাকি। একটা ফ্যাক্টরিতে যেমন বিভিন্ন তোমার দ্রব্যগুলো আমরা প্রস্তুত করি, ঠিক তেমনি মাটিতেও কিন্তু অর্গানিক যে তোমার বিষয়গুলো রয়েছে বা অর্গানিক যে কম্পোনেন্টগুলো রয়েছে পৃথিবীর, সেগুলো কিন্তু এই মাটি থেকেই প্রস্তুত হয়। ক্লিয়ার হয়েছে এতটুকু? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, তাহলে আমরা পৃথিবী সৃষ্টির ইতিহাস আমরা পড়েছি, তাই তো? যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে সেইটা আমরা জানি। পৃথিবী আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীর কিন্তু সৃষ্টি হয়, এবং সেই যুগটার নামও আমরা পড়েছি হেডিয়ান, তোমার হচ্ছে হেডিয়ান এরা ছিল, তাই তো? হেডিয়ান, তারপরে আমরা পড়েছি আর্কিয়ান, প্রোটেরোজোয়িক পড়েছি, এই সমস্ত যুগগুলো আমরা জিওলজিক্যাল যে টাইম স্কেল রয়েছে সেখানে আমরা পড়েছি। তো পৃথিবী সৃষ্টির শুরুতে, অর্থাৎ যে সময়টাতে পৃথিবী
এই মহাবিশ্বে মানে আলাদাভাবে মানে অস্তিত্ব লাভ করে, সেই সময়টাতে পৃথিবী কিন্তু এই বর্তমান পৃথিবীর মতন ছিল না। যেখানে তোমার হচ্ছে মহাদেশ থাকবে, মহাসাগর থাকবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পৃথিবী সৃষ্টির শুরুটাতে ছিল না। এবং পৃথিবী এই শুরুর দিকটাতে তাহলে কেমন ছিল যদি বলা হয়, তাহলে আমরা বলবো এরকম একটা ফায়ার বল ছিল, তাই না? এরকম একটা কি ছিল? ফায়ার বল ছিল, একটা আহ, গ্যাসীয় পিণ্ড ছিল, এবং পৃথিবীর তাপমাত্রা ছিল সেই সময়টাতে অনেক বেশি ছিল। এবং যদি আমরা দেখি সেই সময়কার তোমার হচ্ছে পৃথিবীর যে বায়ুমণ্ডল রয়েছে, সেই বায়ুমণ্ডলের গ্যাসীয় কম্পোনেন্টগুলোর মধ্যে কার পরিমাণ সবচাইতে বেশি, তাহলে দেখা যাবে যে এই পৃথিবীর যে বায়ুমণ্ডল ছিল সেই সময়কার, তখনকার কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলের গ্যাসীয় কম্পোনেন্টের মধ্যে ওয়াটার ভ্যাপার বা জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু সবচাইতে বেশি ছিল। বিভিন্ন সোর্সগুলো দাবি করে যে তোমার পৃথিবী সৃষ্টির সময়টাতে, শুরুর দিকটাতে পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ ছিল প্রায় 79 থেকে 80% জলীয় বাষ্প ছিল। যত ধরনের গ্যাস রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে, তার মধ্যে প্রায় ভাবো 80%, আর বাকি 20% মধ্যে যে গ্যাসগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই গ্যাসগুলো কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল। কিন্তু বর্তমানে কি আমরা এই পৃথিবীর বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটা কি এরকম আমরা দেখেছি যে 79%, বা আমরা 10%, 1%ও দেখি, তাই না? 0.0003%-এর মতো জলীয় বাষ্প রয়েছে এই পৃথিবীর বায়ুমণ্ডলে। তাহলে আমাদের প্রশ্ন হতেই পারে যে তাহলে এই 79%, 80% যে তোমার জলীয় বাষ্প ছিল এক সময় পৃথিবী সৃষ্টির শুরুতে, তাহলে এই জলীয় বাষ্পটা গেল কোথায়, তাই তো? তাহলে এই জলীয় বাষ্পটা নর্মালি বর্তমানে আমরা যে সাগর মহাসাগরগুলো দেখতে পাচ্ছি, বা আমাদের যে তোমার আন্ডারগ্রাউন্ড ওয়াটার রয়েছে, নদীতে জল আছে, পুকুরে জল আছে, লেকে জল আছে, বা তোমার আমাদের যে উচ্চ পার্বত্য অঞ্চলগুলোতে হিমশৈলের রূপে অবস্থান করছে, তো সেই জায়গাগুলোতে যে জলটা রয়েছে, সেই জলগুলোই কিন্তু পৃথিবী সৃষ্টির শুরুর দিকের যে তোমার ওয়াটার ভ্যাপারটা ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে, সেগুলো কিন্তু এই তোমার জলভাগ রূপে বা বরফ রূপে কিন্তু পৃথিবীতে অবস্থান করছে। বুঝতে পারলাম এতটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আবার আমাদের এরকম প্রশ্ন হতে পারে, তাহলে এই জলীয় বাষ্পটা কিভাবে পৃথিবীতে এলো, তাই তো, বা গ্রাউন্ড ওয়াটারে গেল? তাহলে এরও যদি আমরা হিস্ট্রি দেখি, তাহলে আমরা বলবো যে এই জলীয় বাষ্পটা যেটা পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল এক সময়, সেই জলীয় বাষ্পটা ধীরে ধীরে কি হয়েছে, পৃথিবী যখন ঠান্ডা হতে থাকে তখন এই জলীয় বাষ্পটাও ধীরে ধীরে ঘনীভূত হতে থাকে। অল্প অল্প করে সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হতে থাকে, এবং জলীয় বাষ্প যেহেতু হালকা, তাই পৃথিবীর একেবারে সংস্পর্শে থাকবে না, অনেকটা উঁচুতে থাকবে। তাহলে সেই জলীয় বাষ্পটা মেঘ ফর্মেশন করবে এবং বৃষ্টিপাত রূপে নিচের দিকে পড়তে থাকবে। কিন্তু পৃথিবীর মানে সারফেসের কাছাকাছি টেম্পারেচারটা এতটাই বেশি যে ওই বৃষ্টির ফোঁটাটা পৃথিবী পৃষ্ঠে পড়ার আগেই কিন্তু বাষ্পীভূত হয়ে যায়, অর্থাৎ তোমার পৃথিবীর যে পৃষ্ঠ, সেখানে বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ে না। তাহলে এইভাবে বাষ্পীভবন তোমার হতে থাকে, মানে পৃথিবী পৃষ্ঠে পড়ার আগেই। এই রকম প্রক্রিয়া চলতে থাকলে কি হবে, পৃথিবীর যে তোমার বায়ুমণ্ডলটা রয়েছে, সেই বায়ুমণ্ডলটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে, এবং বৃষ্টির ফোঁটাটা ধীরে ধীরে পৃথিবীর কাছাকাছি আসতে থাকবে। এবং অনেক দিন যাওয়ার পরে, অনেক বছর যাওয়ার পরে কি হবে, বৃষ্টির ফোঁটাটা কিন্তু পৃথিবী পৃষ্ঠে পড়া শুরু করবে, এবং পৃথিবী পৃষ্ঠে যখন বৃষ্টির ফোঁটাটা পড়া শুরু হবে, তখন পৃথিবীটা ধীরে ধীরে আরো ঠান্ডা হতে থাকবে, তাই তো? এবার এই পৃথিবীটা যখন ঠান্ডা হতে থাকবে, তখন হচ্ছে তোমার কি বলে, যে বৃষ্টির ফোঁটাগুলো তোমার পৃথিবীর যে সারফেসটা রয়েছে, সেই পৃথিবীর সারফেসটাতে আঘাত হানবে, এবং আঘাত হানার ফলে এই পৃথিবীর যে উপরের অংশটা রয়েছে, সেই উপরের অংশে যে আদিশিলা রয়েছে, সেই আদিশিলাগুলো কিন্তু চূর্ণ বিচূর্ণ হবে। এবার শুধু বৃষ্টির ফোঁটায় যে আঘাত হানবে এরকম তো নয়, তাই না? সূর্যালোকও পৃথিবী বৃষ্টির উপর পড়ে। তাহলে সূর্যালোকের ফলেও কিন্তু তোমার হচ্ছে পৃথিবীর যে উপরের অংশ, যেটাকে আমরা আদিশিলা বলছি, সেটা কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হবে, এবং সেখানেই পড়ে থাকে। যে এই প্রক্রিয়াটার নাম আমরা দিয়েছি আবহবিকার বা ওয়েদারিং, তাই না? আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা এই পৃথিবীর উপরের অংশটা নর্মালি চূর্ণ বিচ্ছিন্ন খণ্ডে পরিণত হয়। এবার যখন চূর্ণ বিচ্ছিন্ন খণ্ডে পরিণত হবে, তখন কি হবে বলতো, যে বৃষ্টির ফোঁটাটা তোমার ভূপৃষ্ঠে পড়লো, সেই বৃষ্টির ফোঁটাগুলো চুইয়ে চুইয়ে লিচিং প্রক্রিয়ায় বা ধৌত প্রক্রিয়ায় নিচের দিকে কিন্তু প্রবেশ করে। আর নিচের দিকে যত প্রবেশ করবে, তত নিচের অংশটাও কিন্তু ভঙ্গুর হতে থাকবে, এবং উপরের অংশে যে সমস্ত মেটেরিয়ালস গুলো ছিল সারফেসে, সেই উপরের অংশের মেটেরিয়ালস গুলো ধীরে ধীরে কিন্তু ধৌত প্রক্রিয়া নিচের দিকে চলতে থাকবে। এভাবেই কিন্তু নর্মালি কি হয়েছে, আমাদের যে পৃথিবীর যে সারফেসটা রয়েছে, যেখানে আমরা মাটি দেখতে পাচ্ছি, এই মাটিটা কিন্তু এভাবেই
পৃথিবীর উপরের অংশে তৈরি হয়েছে। আমরা যদি পৃথিবীকে খনন করি, নিচের দিকে খনন করি, তাহলে কিন্তু বেশি গভীরতা পর্যন্ত মানে বেশি গভীরতা পর্যন্ত কিন্তু আমরা এই মাটির যে অংশটা আছে, এই মাটির অংশটা আমরা কিন্তু পাবো না। একটা নির্দিষ্ট গভীরতা যাওয়ার পরে আমরা দেখব সেখানে শুধু আদিশিলা আর আদিশিলাই আছে। মাটির কিন্তু আমরা অস্তিত্ব পৃথিবীর বেশি গভীরে কিন্তু পাবো না। তার কারণ কি? যতদূর পর্যন্ত এই আবহবিকারটা হয়েছে ততদূর পর্যন্তই কিন্তু মাটির গভীরতাটা আছে। তারপরে যে পর্যন্ত তোমার হচ্ছে ওয়েদারিং অ্যাক্টিভ হয়নি বা জলটা ইনফিল্ট্রেশনটা হয়নি, ততদূর পর্যন্তই মানে যেখানে হয়নি সেখানে কিন্তু আমরা কি পাবো না? সেখানে কিন্তু মাটির কিন্তু কোনো রকম অস্তিত্ব পাবো না। ক্লিয়ার হয়েছে এটুকু? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা। তাহলে এই যে তোমার মাটি সৃষ্টি হতে যে গল্পটা আমি বললাম, এই গল্পটা কিন্তু ১ দিন, ২ দিন, ১ বছর, ১০০ বছর, ১০০০ বছরের নয়। এটা কিন্তু অনেক বছর ধরে কিন্তু চলতে থাকে, তাই তো? এটা একটা স্লো প্রসেস আমরা বলতে পারি। এবং এখানে একটা স্ট্যাটিস্টিক্স বলা আছে দেখো, ১০০ থেকে ৫০০ বছর সময় লাগে জাস্ট ১ ইঞ্চি টপ সয়েল তৈরি হতে। অর্থাৎ সারফেসের উপরে ১ ইঞ্চি যদি মাটি ফরমেশন হতে কত সময় লাগে বলা হয়, তাহলে আমরা বলবো ১০০ থেকে ৫০০ বছর। তাহলে এই মাটির ডেপথটা যদি ধরো কয়েক ইঞ্চি হয় বা তোমার হচ্ছে কয়েক ফিট হয়, তাহলে ভাবো কত বছর লাগবে এই মাটি ফরমেশন হতে, তাই তো? আচ্ছা। তাহলে এই ফুল ম্যাচিওর সয়েল প্রোফাইল তৈরি হতে কিন্তু হাজার, হাজার বছর লাগে। এটা আমরা এই তোমার কি বলে আমাদের সয়েলের যে থিকনেসটা রয়েছে সেই থিকনেসটা ক্যালকুলেট করার পরে যদি ১ ইঞ্চি তৈরি হতে তোমার ১০০ বছর বা ৫০০ বছর লাগে, তাহলে ধরো যে গভীরতাটা আমরা পেলাম, সেই গভীরতাটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কয়েক হাজার বছর কিন্তু লেগে যাবে এই মাটি ফরমেশন হতে। তাহলে আমরা বলতেই পারি যে মাটি তৈরি হতে মাটি তৈরি হওয়ার যে সময়সীমা, সেই সময়সীমাটা কিন্তু অল্প সময়সীমা নয়, একটা দীর্ঘমেয়াদী কিন্তু ব্যাপার। এবং এই যে মাটি তৈরির যে স্পিড, সেই স্পিডটা আবার কতগুলো ফ্যাক্টরের উপর নির্ভরশীল হয়। অর্থাৎ কত তাড়াতাড়ি মাটি তৈরি হবে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে, সেটা ডিপেন্ড করবে ক্লাইমেটের উপর, সেই জায়গার জলবায়ুটা কেমন তার উপর, সেখানকার আদিশিলা প্যারেন্ট রকটা কেমন আছে, মানে সেটা তার যদি হার্ডনেস বেশি হয়, কাঠিন্যতা যদি বেশি হয়, তাহলে অনেক বেশি সময় লাগবে, তাই না? আর কাঠিন্যতা যদি কম হয়, নরম যদি তোমার শিলাটা হয়, তাহলে কম সময়ে কিন্তু সেই জায়গার মাটিটা তৈরি হবে। এবং বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি সেখানে কেমনটা আছে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী জগতের অ্যাক্টিভিটিগুলো সেখানে কেমন আছে, তার উপর বেস করেই কিন্তু মাটি তৈরির যে তোমার সময়সীমা বা স্পিড সেটা কিন্তু নির্ভর করবে। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা। এবার যদি বলা হয় যে তোমার এই মাটি সৃষ্টির সময়সীমা, মানে কত বছর আগে বা পৃথিবী সৃষ্টির কত বছর পরে পৃথিবীতে মাটি এলো, তাহলে আমরা বলবো যে একটা ট্রু সয়েল তৈরি হতে নর্মালি যেটা ট্রু সয়েল তৈরি হয়েছিল পৃথিবীতে, সেটা হচ্ছে পৃথিবী সৃষ্টির পরে প্রায় তোমার হচ্ছে ৪ বিলিয়ন বছর পরে। অর্থাৎ পৃথিবী সৃষ্টি হয়েছে তার ৪ বিলিয়ন বছর পরে পৃথিবীতে মাটির জাস্ট তৈরি শুরু হয়। এবং আমরা যদি বর্তমান সময় থেকে বলি, তাহলে সেটা ৪০০ থেকে ৫০০ মিলিয়ন বছর আগে কিন্তু পৃথিবীতে প্রথম মানে মাটির অস্তিত্বটা দেখা যায় আর কি। এবং এই পৃথিবীতেই প্রথম যদি আমরা বলি যে জীবের অস্তিত্ব কোথায় হয়, তাহলে আমরা বলবো মহাসাগরে। এবং সেটা সিম্পল প্ল্যান্টস ছিল, এককোষী উদ্ভিদ ছিল, সেটাই ধীরে ধীরে বহুকোষীতে পরিণত হয়। এটাও আমরা পড়েছি এক সময়, তাই না? তাহলে সিম্পল প্ল্যান্টস এবং ফাঙ্গি এটাই প্রথম মহাসাগরগুলোতে জন্ম নেয়। তারপরে মহাসাগর থেকে এই সিম্পল প্ল্যান্টস এবং ফাঙ্গিগুলো ধীরে ধীরে কি হয়, যে শুষ্ক যে ভূমি বা স্থলভাগগুলোতে কিন্তু ছড়িয়ে পড়ে। এই যে উদ্ভিদ প্রজাতিগুলো নর্মালি যেগুলো সৃষ্টি হলো ফার্স্ট তোমার ওই কি বলে চূর্ণ বিচূর্ণ পদার্থ, যেগুলোকে আমরা নর্মালি রেগুলিত বলে থাকি। তাহলে এই যে তোমার উদ্ভিদগুলো রয়েছে, ফাঙ্গিগুলো রয়েছে, এগুলো যখন মারা যায় তখন সেই যে চূর্ণ বিচূর্ণ পদার্থ গুলো রয়েছে তার উপরেই তোমার পড়ে থাকে এবং সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু ধীরে ধীরে পচে গিয়ে হিউমাসে পরিণত হয় এবং মাটির সঙ্গে মিশ্রিত হয়ে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে দেয় এবং মাটির উর্বরা শক্তিও মানে বৃদ্ধি পায়। ফলে ধীরে ধীরে এই মাটিতে কিন্তু তোমার উদ্ভিদের যে তোমার ক্যারেক্টার রয়েছে, সেই উদ্ভিদের ক্যারেক্টার গুলো কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে এবং মানে বিভিন্ন ভিন্ন ধরনের তোমার উদ্ভিদ প্রজাতিগুলো এই মাটিতে জন্ম নেয়। এবার আমরা চলে আসি, তাহলে এতটুকু বোঝা গেছে তো? আগে যেটুকু অংশ বললাম যে সয়েল কিভাবে এলো আমাদের পৃথিবীতে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা। এবার আমরা পড়ি যে সয়েল অ্যাকচুয়ালি কি জিনিস। আচ্ছা, সয়েলকে আমরা
যদি তোমার ডাকি তাহলে সয়েল কি সাড়া দেয়? ধরো আমরা খুব জোরে চিৎকার করলাম, সয়েল আমাকে রিপ্লাই দিল। তারপরে সয়েলের সঙ্গে আমি সুখের কথা, দুঃখের কথা এগুলো শেয়ার করছি। এরকম কি করে? এরকম নরমালি করে না, তাই না? তুমি যতই চিৎকার করো না কেন, সয়েল কিন্তু তোমার চিৎকারে কিন্তু সাড়া দেবে না। তার মানে সয়েল নিশ্চয়ই কোনো ব্যক্তি নয়, তাই তো? সয়েল নিশ্চয়ই কোনো ব্যক্তি নয়। যদি ব্যক্তি হতো তাহলে সয়েল কিন্তু আমাদের তোমার প্রশ্নের উত্তর দিত, বা আমরা যদি তাকে ডাকতাম তাহলে সে কিন্তু রিপ্লাই দিত। তাহলে সয়েল কি জিনিস যদি বলা হয়, তাহলে আমার ফার্স্ট অ্যান্সার কি হবে? সয়েল হচ্ছে এক ধরনের বস্তু, তাই তো? যেটা নর্মালি পৃথিবীর উপরিভাগে অবস্থিত। এবং এই সয়েলটা তৈরি হয়েছে নরমালি কি, যে আদি শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে, এবং চূর্ণ বিচূর্ণ হয়েছে কোন প্রক্রিয়ায়? আমরা বলবো আবহবিকারের ভিন্ন ভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে, যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক যে আবহবিকার রয়েছে, সেই আবহবিকারের দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়েছে। চূর্ণ বিচূর্ণ হয়ে সেখানেই পড়ে থাকে, এবং কালক্রমে সেই যে বেয়ার তোমার হচ্ছে ফ্র্যাগমেন্টেড যে তোমার মেটেরিয়ালস গুলো রয়েছে, সেখানে এককোষী উদ্ভিদগুলো নরমালি জন্মায়, শৈবালগুলো জন্মায়, ফার্ন জাতীয় উদ্ভিদগুলো জন্মায়। এবং এইভাবে জন্মানোর পরে কি হয়? সেই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলোতে জৈব পদার্থ মিশ্রিত হয়। জৈব পদার্থগুলো মিশ্রিত হলে কি হয়? সেই মাটিটার, বা আমরা বলতে পারি যে চূর্ণ বিচূর্ণ অংশটার উর্বরতা আরো বৃদ্ধি পায়, এবং বড় বড় উদ্ভিদগুলো জন্মায়। অর্থাৎ বড় বড় উদ্ভিদগুলো জন্মানোর অনুকূল একটা পরিবেশ তৈরি হয়। তখন কিন্তু সেই তোমার কি বলে, বস্তুটাকে আমরা কি বলবো? মাটি বলবো। তাহলে মাটির ডেফিনেশন যদি বলা হয়, তাহলে আমরা কি বলবো? মাটি হচ্ছে এমন এক ধরনের বস্তু, যে বস্তুটা নরমালি তৈরি হয়েছে আবহবিকার প্রক্রিয়ায়। আবহবিকার প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ পদার্থে পরিণত হয়, তারপর সেখানে জৈব পদার্থ মিশ্রিত হয়, এবং আদি শিলার মধ্যে যে তোমার খনিজ পদার্থগুলো রয়েছে, সেগুলো বিশেষ প্রক্রিয়ায় বিশ্লেষিত হয়ে তোমার হচ্ছে ওই চূর্ণ বিচূর্ণ পদার্থের মধ্যে যখন মিশ্রিত হয়, তখন তার উর্বরা শক্তি বৃদ্ধি পায়, এবং উদ্ভিদ জন্মানোর যখন অনুকূল পরিবেশ তৈরি করে, তখন সেই বস্তুটাকে আমরা কি বলবো? সয়েল বলবো। তাহলে সয়েলটা হচ্ছে একেবারে আর্থের বা পৃথিবী পৃষ্ঠের একেবারে কিন্তু উপরের অংশ, তাই তো? এই সয়েলটাই নরমালি কি করে? কৃষিক্ষেত্রে উদ্ভিদগুলোকে সাপোর্ট দেয়, এবং আমরা ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু এগ্রিকালচারাল যে তোমার ক্রপস গুলো রয়েছে, সেগুলো আমরা প্রডিউস করে থাকি, তাই তো? আচ্ছা, এবার যদি বলা হয় এই সয়েলটা নরমালি কি কি জিনিসগুলো দিয়ে তৈরি, বা এর কম্পোনেন্ট কি, তাহলে আমরা বলবো এই সয়েলের মধ্যে বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, অর্গানিক ম্যাটার থাকে, জৈব বস্তুগুলো থাকে, জল থাকে, বায়ু থাকে, এবং প্রচুর কি আছে বলতো? লিভিং অর্গানিজমস গুলো থাকে কিন্তু এই মাটির মধ্যে, যেগুলো একসঙ্গে কাজ করে। এখানে কি করে? যে বিভিন্ন ধরনের যে উদ্ভিদগুলো রয়েছে, তাদের জীবনটাকে সাপোর্ট দেয়। জলগুলো নরমালি ফিল্টার করে নিচের দিকে নেমে যায়, এবং এই মাটি নরমালি কি করে? যে নিউট্রিয়েন্টস গুলো যেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদানগুলো রয়েছে, সেই পুষ্টিকর উপাদানগুলোকে কিন্তু বায়ুমণ্ডল এবং যে শিলামণ্ডল রয়েছে, সেই শিলামণ্ডলের মধ্যে কিন্তু রিসাইক্লিং কিন্তু ঘটিয়ে থাকে। এই সয়েল শব্দটি এসেছে নরমালি ল্যাটিন শব্দ থেকে, যে যে ল্যাটিন শব্দটার নাম হচ্ছে সোলাম, যাকে আমরা নরমালি বলে থাকি মেঝে বা ফ্লোর বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এবার চলে আসি এই সয়েল যে তৈরি হয়েছে তার কিছু ফান্ডামেন্টাল প্রসেস। অর্থাৎ সয়েলটা তৈরি হতে গেলে আমি একটা গল্প বললাম, সেই গল্পটাকে আমরা কতগুলো প্রসেসের মাধ্যমে এটাকে ডিভাইড করেছি। তো ফার্স্ট প্রসেসটা রয়েছে ওয়েদারিং। অর্থাৎ আদি শিলার তৈরি হয়েছে তোমার হচ্ছে ওই বিগ ব্যাং থিওরির কথা যদি আমরা বলি, তাহলে বিগ ব্যাং থিওরির মাধ্যমে যে মহাবিস্ফোরণ হয়েছে, তার ফলে তোমার সিঙ্গুলারিটি থেকে সমস্ত মহাজাগতিক বস্তুগুলো চতুর্দিকে ছড়িয়ে গেছে। তারপরে এই যে তোমার ছোট ছোট যে তোমার গ্যাসীয় পিণ্ডগুলো রয়েছে, সেগুলো ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে, এবং পৃথিবী পৃষ্ঠের উপরের অংশে একটা আদি শিলার ফর্মেশন হয়। তাহলে এই আদি শিলাটাই যখন আবহাওয়ার বিভিন্ন উপাদান দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন হয়, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ওয়েদারিং। তাহলে ওয়েদারিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, এবং ফার্স্ট প্রক্রিয়া হচ্ছে কিসের? সয়েল ফর্মেশনের। অর্থাৎ মাটি সৃষ্টির প্রাথমিক একটা প্রক্রিয়াকেই আমরা কি বলবো? আবহবিকার বা ওয়েদারিং। আবহবিকার হওয়ার পরে সেই চূর্ণবিচূর্ণ পদার্থগুলোর মধ্যে উদ্ভিদ জন্মাবে, এটাও আমরা পড়লাম। তাহলে সেই উদ্ভিদগুলো জন্মানোর পর সেগুলো যখন মারা যাবে, তখন সেই মাটির উপরের অংশে কিন্তু জৈব পদার্থ মিশ্রিত হবে, যে প্রক্রিয়াটার নাম হচ্ছে হিউমিফিকেশন বলা হয়। মিনারেলাইজেশন, অর্থাৎ যে উদ্ভিদগুলো নর্মালি প্রথম পর্যায়ের দিকে তোমার মাটিতে বা ওই বেয়ার সয়েলটাতে তোমার জন্মেছিল, তাহলে সেগুলো যখন তোমার পচে গেল, সেখান থেকে কিন্তু অনেক খনিজ পদার্থগুলো কিন্তু মিশ্রিত হবে, মাটির মধ্যে সংযুক্ত হবে।
এছাড়াও আদি শিলার মধ্যে যে মিনারেলস গুলো ছিল সেই মিনারেলস গুলো কিন্তু একটা বিশেষ প্রক্রিয়ায় সেগুলো কি হয় বিশ্লেষিত হয়ে মাটির মধ্যে সঞ্চিত হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো খনিজকরণ বা মিনারেলাইজেশন বলবো। হ্যাঁ, 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটাকে আমরা আহ, সবাই এটা ভালো করেই বুঝি, এলুভিয়েশন। এলুভিয়েশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় নর্মালি কি হয় যে মাটির উপরের অংশে যে খনিজ পদার্থগুলো রয়েছে বা অন্য অন্য কিছু পদার্থ রয়েছে সেগুলো তোমার ধৌত প্রক্রিয়া তখনই সম্ভব হবে যদি সেখানে তরল তোমার হচ্ছে তরল জলের যদি সেখানে মানে যোগান দেওয়া যায়, তাহলেই কিন্তু সেখানে এলিভেশন প্রক্রিয়াটা অ্যাক্টিভ হবে। অর্থাৎ যখন কি হবে মাটির উপরের অংশে যে খনিজ পদার্থগুলো রয়েছে বা অন্যান্য বস্তুগুলো রয়েছে জৈব পদার্থের কিছু অংশ যখন জলের মাধ্যমে ধৌত প্রক্রিয়ার নিচের দিকে স্থানান্তরিত হয় তখন সেই প্রক্রিয়াটাকে আমরা এলিভেশন প্রসেস বলি। এটাও মাটি তৈরির একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর ফলে কিন্তু মাটিগুলো নরমালি পরিণত মাটিতে পরিণত হয়। আর একটা প্রক্রিয়া হচ্ছে ইলুভিয়েশন প্রসেস। এটা হচ্ছে মাটির নিচের স্তরের একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কি হয় তোমার উপরের অংশে যে তোমার খনিজ পদার্থগুলো রয়েছে জৈব পদার্থগুলো রয়েছে সেগুলো নরমালি নিচের যে স্তর বিশেষত বি স্তরে এসে জমা হয় বা ডিপোজিট হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি ইলুভিয়েশন স্তর। তাহলে এলুভিয়েশনটা হচ্ছে তোমার স্থানান্তরের একটা প্রক্রিয়া, আর ইলুভিয়েশন যেটা নিচের প্রক্রিয়া সেটা কিন্তু একটা সঞ্চয় প্রক্রিয়া বা ডিপোজিশনাল একটা প্রসেস। এই ছবিটার মধ্যে দেখো স্টেপ বাই স্টেপ এটা বলা আছে। প্রথমের দিকে রক ফ্র্যাগমেন্টস হলো ওয়েদারিং প্রক্রিয়ায় ইমম্যাচিওর সয়েল, তাই তো নিচের দিকে বেড রকটা আছে দেখো। 2 নম্বর যে তোমার প্রসেসটাতে কি বলছে যে এখানে কিছু উদ্ভিদ জন্মালো, গ্রাসেস অ্যান্ড স্মল শ্রাবস এগুলো জন্মালো, এগুলো মারা গেলে মাটিতে জৈব পদার্থগুলো মিশ্রিত হবে, তাই তো। তারপরে ধীরে ধীরে যত যাচ্ছে দেখো মাটির গভীরতাটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকছে। অর্থাৎ এখানে এলিভেশন প্রক্রিয়া যখন অ্যাক্টিভ হচ্ছে তখন নিচের যে আদিশিলাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং ধীরে ধীরে মাটিতে কিন্তু পরিণত হচ্ছে। অর্থাৎ যেটা ইমম্যাচিওর সয়েল ছিল সেটা কিন্তু ধীরে ধীরে ম্যাচিওর সয়েলে পরিণত হলো। এবার আমরা চলে আসি মাটি যে বিষয়টা আমরা জানলাম, এই মাটির কিন্তু কিছু কম্পোনেন্টস রয়েছে বা মাটির কিছু উপাদান রয়েছে। উপাদান বলতে আমরা নর্মালি কি বুঝবো, যে সমস্ত বিষয়গুলো নিয়ে নর্মালি মৃত্তিকা বা মাটি তৈরি সেগুলোকেই আমরা মাটির উপাদান বলবো। তো মাটিতে নর্মালি 4 ধরনের উপাদান থাকে। ফার্স্ট যে উপাদানটা সেটা হচ্ছে মিনারেলস। এই মিনারেলসটা নর্মালি কোথা থেকে আসে, আদি শিলা থেকেই আসে বা প্যারেন্ট ম্যাটেরিয়াল। যেখান থেকে নর্মালি মাটিটা তৈরি হয় সেই প্যারেন্ট ম্যাটেরিয়ালে আগে থেকেই বিভিন্ন ধরনের খনিজ পদার্থগুলো থাকে। তাহলে সেই খনিজ পদার্থগুলো তোমার আদি শিলা থেকেই ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় বিশ্লেষিত হয়ে মাটিতে কিন্তু আহ, সংযুক্ত হয়। তাহলে মিনারেলস এর পরিমাণ কিন্তু মাটিতে প্রচুর পরিমাণ থাকে, প্রায় 45% মিনারেলস মাটির মধ্যে দেখা গেছে। আচ্ছা, তারপরে 2 নম্বর কম্পোনেন্টে কি বলছে, ওয়াটার থাকে, 25% ওয়াটার থাকে। অর্থাৎ মাটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে জল। যে জলগুলো নর্মালি কি করে যে তোমার মাটির যে রন্ধ্রগুলো রয়েছে সেই রন্ধ্রগুলোর মধ্যে প্রবেশ করে, বা যদি তোমার রন্ধ্রের পরিমাণ যদি অনেক গভীর হয় তাহলে সেই রন্ধ্রগুলো দিয়ে চুইয়ে চুইয়ে, যে প্রক্রিয়াটাকে আমরা লিচিং প্রসেস বা ধৌত প্রক্রিয়া বলি, চুইয়ে চুইয়ে কিন্তু নিচের দিকে প্রবেশ করে এবং যে মাটিটা নর্মালি ইম্যাচিওর ছিল সেটাকে কিন্তু ম্যাচিওর সয়েলে পরিণত করে। আর এই জলের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের যে মিনারেলস গুলো থাকে বা নিউট্রিয়েন্টস গুলো থাকে এগুলো কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকে এবং যে উদ্ভিদগুলো জন্মায় সেই উদ্ভিদগুলো কিন্তু তোমার যখন ওই রুট গুলো দিয়ে তোমার জলটাকে অ্যাবজর্ব করে তখন জলের মাধ্যমেই কিন্তু বিভিন্ন ধরনের যে মিনারেলস বা নিউট্রিয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু উদ্ভিদ পায় এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় নিজের শরীরে কিন্তু খাদ্য প্রস্তুত করে। 3 নম্বর গুরুত্বপূর্ণ কম্পোনেন্টটা হচ্ছে এয়ার। এটাও 25% থাকে। মাটির মধ্যে যে তোমার পোর স্পেস গুলো থাকে অর্থাৎ ছিদ্রগুলো থাকে সেগুলোতে যেমন জল থাকে ঠিক তেমনি সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাসগুলো কিন্তু থাকে। সেখানে অক্সিজেন থাকে বা অন্যান্য যে তোমার গ্যাসীয় কম্পোনেন্ট গুলো রয়েছে কার্বন ডাই অক্সাইড এগুলো কিন্তু ট্র্যাপড হয়ে থাকে। হ্যাঁ, তো 25%-এর মতো তোমার এয়ার কিন্তু আমরা মাটির মধ্যে দেখতে পাই। 4 নম্বর গুরুত্বপূর্ণ কম্পোনেন্টটা হচ্ছে অর্গানিক ম্যাটার এবং এটা থাকে 5%। তাহলে অর্গানিক ম্যাটার গুলো কোনগুলো থাকবে মাটির মধ্যে নর্মালি, উদ্ভিদ এবং প্রাণী যখন মারা যায় নর্মালি তখন কিন্তু এই মারা যাওয়ার পরে মাটির উপরেই যখন পড়ে থাকে ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই উদ্ভিদ প্রাণীগুলো পচে যায়, পচে গিয়ে হিউমাস উৎপন্ন করে এবং এই হিউমাসটাই তখন মাটির সঙ্গে কিন্তু সংযুক্ত হয়। হ্যাঁ, তো 5%-এর মতো তোমার অর্গানিক ম্যাটার
মাটির মধ্যে থাকে এবং মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে কিন্তু এই অর্গানিক ম্যাটারের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা যদি দেখি তোমার পৃথিবীর সবচাইতে উর্বর মাটি যদি বলা হয় তাহলে আমরা বলবো যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি আছে সেই মাটিকেই কিন্তু নর্মালি আমরা বলি। এবং তোমরা জানো চারনোজেব মাটিতে কিন্তু সবচাইতে বেশি জৈব পদার্থের পরিমাণ রয়েছে, তাই না? চারনোজেব মাটি। তো এই চারনোজেব মাটি নর্মালি তৃণভূমি অঞ্চলের মাটি। তো তৃণভূমি অঞ্চলগুলোতে নর্মালি কি হয় যে বৃষ্টিপাত কম হয়, সেখানে তৃণগুলো জন্মায়। তাহলে তৃণগুলো যখন জন্মালো, প্রচুর পরিমাণে তৃণগুলো জন্মাচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণ যখন কম হয়, তখন কি হয়, তৃণগুলো যখন মারা যায় তখন মাটির উপরিয়র অংশেই থাকে এবং ধীরে ধীরে সেটা হিউমাসে পরিণত হয়। আর বৃষ্টিপাত যেহেতু তোমার কম হচ্ছে, তাই ধৌত প্রক্রিয়ায় সেই উপরে জৈব পদার্থগুলো কিন্তু নিচের দিকে যায় না। তাহলে চারনোজেব মাটিতে বৃষ্টিপাত কম হয় জন্য তৃণভূমিটা জন্মায় এবং যেহেতু ধৌত প্রক্রিয়ায় জৈব পদার্থগুলো নিচের দিকে তোমার পাস করতে পারে না, তাই জৈব পদার্থ উপরের অংশেই থাকে এবং মাটির উর্বরা শক্তি অনেক বেশি হয়। সে কারণেই কিন্তু চারনোজেব মাটিকে আমরা পৃথিবীর মধ্যে সবচাইতে উর্বর মাটি বলে থাকি। এবার চলে আসি আমরা সয়েল প্রোফাইল অ্যান্ড সয়েল হরাইজন নিয়ে। সয়েল প্রোফাইল, প্রোফাইল শব্দটা সম্পর্কে আমরা সকলেই পরিচিত, তাই তো? ক্রস প্রোফাইল, রং প্রোফাইল, এগুলো আমরা সেকেন্ড সেমিস্টারে সম্ভবত তোমার নদীর যে লং প্রোফাইল এবং ক্রস প্রোফাইল অঙ্কন করেছিলাম। একটা উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর যে তোমার ভ্যালিটা কেমন দেখতে হয় সেটার আমরা একটা পার্শ্বচিত্র অঙ্কন করি, যাকে আমরা লং প্রোফাইল বলেছি। আর একটা নদীর এপার থেকে ওপারে তোমার নদীর ভিন্ন ভিন্ন অংশে গভীরতাগুলো কেমন আছে সেটা একটা আমরা প্রোফাইল নর্মালি করেছি, তার নাম হচ্ছে ক্রস প্রোফাইল। ঠিক একই রকম আমরা মাটিরও পার্শ্বচিত্র বা মাটিরও পরিলেখ কিন্তু আমরা নর্মালি অঙ্কন করে থাকি বা মাটির পরিলেখ আমরা এটা দেখে থাকি একটা নির্দিষ্ট অঞ্চলে। হ্যাঁ, তো এই সয়েল প্রোফাইল বা মৃত্তিকা পরিলেখটা অ্যাকচুয়ালি কি, যেমনটা লং প্রোফাইল এবং ক্রস প্রোফাইলের একটা স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট থাকে, ঠিক তেমনি সয়েল প্রোফাইলেরও কিন্তু কি থাকে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট থাকে। তো সয়েল প্রোফাইলের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট বা এন্ডিং পয়েন্ট যদি আমরা ধরি তাহলে আমরা বলবো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু হয় এবং এটা শেষ হয় কতদূর পর্যন্ত, জনকশিলা পর্যন্ত। হ্যাঁ, কতদূর পর্যন্ত, বেডরক বা জনকশিলা পর্যন্ত। তাহলে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা ভেতরের দিকে মানে কেন্দ্রের দিকে যদি আমি জনকশিলা পর্যন্ত একটা ভার্টিক্যাল ক্রস সেকশন আমি যদি টানি বা অঙ্কন করি, তাহলে যে লুকটা হবে তাকে আমরা কি বলবো, সয়েল প্রোফাইল বলবো। এবং এই সয়েল প্রোফাইলটা যেটা তোমার সারফেসের তোমার একেবারে সারফেস এরিয়া থেকে আদিশিলা বা বেডরক পর্যন্ত বিস্তৃত, তার ভিন্ন ভিন্ন অংশে কিন্তু তার বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমার হচ্ছে আলাদা আলাদা হয়। একেবারে সারফেসের দিকে একরকম বৈশিষ্ট্য পাবো, তারপরে একটুখানি নিচের দিকে আরেক রকম বৈশিষ্ট্য দেখতে পাবো, তার থেকে যদি আরো নিচের দিকে যাই তাহলে আরো আলাদা আলাদা কিন্তু বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো। তাদের কালার আলাদা, তাদের কম্পোজিশন গুলো আলাদা হতে পারে। হ্যাঁ, তাহলে এই আলাদা আলাদা যে বৈশিষ্ট্য সম্পন্ন যে অংশগুলো রয়েছে, তাদের একরূপতার উপর বেস করে তাদেরকে আমরা আবার কি করেছি, যে মৃত্তিকা হরাইজন বা মৃত্তিকা স্তরে ভাগ করেছি। অর্থাৎ সারফেস থেকে আদিশিলা পর্যন্ত যে যে অংশগুলোতে আমরা একই রকম বৈশিষ্ট্য দেখতে পাই, সেগুলোকে আমরা একটা পার্টিকুলার হরাইজনে ভাগ করি। যেমন আমরা ও হরাইজন, এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন, এরকম আমরা নামগুলো করেছি। তো এইগুলোর মানে কি বলতো, যখন ও হরাইজন বলবো তার মানে কি ওই জায়গার বৈশিষ্ট্যগুলো মোটামুটি একই রকম। যখন এ হরাইজন বলবো তখন এ যে জায়গাটা রয়েছে, যে এরিয়াটা রয়েছে, যে পোর্শনটা রয়েছে, সেখানকার বৈশিষ্ট্যগুলো একই রকম। একই রকম করে বি এর বৈশিষ্ট্যগুলো একই রকম হবে। তাহলে আমরা এটা বলতেই পারি যে সয়েল প্রোফাইল নরমালি অনেকগুলো সয়েল হরাইজন দিয়ে তৈরি এবং সয়েল প্রোফাইলের এক একটা নির্দিষ্ট অংশে যখন আমরা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত কিছু তোমার অংশ দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমরা কি বলবো, সয়েল হরাইজন বা মৃত্তিকা স্তর। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা সয়েল লেয়ার্স গুলো একটু পড়ে নিই। যে সয়েল হরাইজনসটা আমরা পড়ে নিলাম, যে একটা বিশেষ বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো সয়েল প্রোফাইলের মধ্যে, যাকে আমরা সয়েল হরাইজন বলি। তাহলে এই সারফেস থেকে যদি আমি আদিশিলা পর্যন্ত যাই, তাহলে আমরা নর্মালি একটা পরিণত মাটিতে আমরা 5 ধরনের আমরা স্তর দেখতে পাই। এই প্রত্যেকটা স্তরের আবার ডিভিশন আছে, ওর যেমন O1, O2 আছে। হ্যাঁ, এগুলো আমি আর এখানে ডেসক্রাইব করলাম না, এগুলো আমরা সবাই জানি, জাস্ট আমি হাইলাইটেড করে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমন সবচাইতে উপরের স্তর জৈব পদার্থ সমৃদ্ধ স্তর, যাকে আমরা কি বলি, অর্গানিক একটা লেয়ারও বলে থাকি। তার কারণ এই যে উদ্ভিদ বা প্রাণী যারা মারা যাবে, এরা তো আর
তোমার অনেক গভীরে বসবাস আমরা করে না বা উদ্ভিদরাও করে না বা আমরাও করি না। তাহলে উপরের অংশেই থাকি। তাহলে যখন আমাদের মৃত্যু হয় বা উদ্ভিদগুলো যখন মারা যায় তখন জাস্ট একেবারে আর্থ সারফেসের উপরের অংশেই এরা পড়ে থাকে। তখন এখানেই তোমার হচ্ছে বিয়োজকরা বা তোমার ডিকম্পোজিশন এই প্রক্রিয়াটা চালায়। এর ফলে কি হয় যে ওই মৃত উদ্ভিদ এবং প্রাণীগুলো বিয়োজিত হয়ে জৈব পদার্থ কিন্তু মাটির মধ্যে মিশ্রিত হয়। তাই একেবারে উপরের অংশ যেটাকে আমরা ও হরাইজন বলি সেটাকে আমরা অর্গানিক লেয়ারও বলে থাকি, হ্যাঁ? তারপরের অংশটাকে আমরা বলে থাকি এ হরাইজন বা এটাকে আমরা টপ সয়েলও বলে থাকি। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট যে টপ সয়েল হচ্ছে মাটির কোন স্তরকে বলা হয়? তখন আমরা বলবো এ স্তরটাকে নরমালি আমরা টপ সয়েল বলে থাকি। তাহলে এই টপ সয়েল বা এই হরাইজন এখানেও কিন্তু হিউমাস এবং মিনারেলস থাকে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে হিউমাস কোথা থেকে আসে? মিনারেলস না হয় বুঝলাম যে আদি শিলা চূর্ণ বিচূর্ণ হয়েছে, বিয়োজিত হয়ে এখানে মিনারেলস বা খনিজ পদার্থগুলো এলো। হিউমাস গুলো এখানে কি কোথা থেকে এলো? হিউমাসটা আসে এখানে যখন তোমার হিউমিফিকেশন প্রক্রিয়ায় একেবারে উপরের স্তরে জৈব পদার্থ মিক্সড আপ হলো, তারপরে তো বৃষ্টিপাত হবে, তাই না? বৃষ্টিপাত যদি এখানে হয় তাহলে কি হবে? এই বৃষ্টির জলটা ছিদ্রগুলো দিয়ে মাটির যে রন্ধ্রগুলো রয়েছে সেগুলো দিয়ে নিচের দিকে তোমার ইনফিল্ট্রেশন হবে। তাহলে ইনফিল্ট্রেশন যখন হয় তখন ওই যে হিউমাসটা রয়েছে যেটা জলের সঙ্গে দ্রবীভূত হয়ে নিচের দিকে কিন্তু প্রবেশ করে। তাই এই এ হরাইজনের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে? হিউমাস থাকে। এছাড়া আরেকটা কি কারণ কি বলতো? আরেকটা কারণ হচ্ছে এই যে উদ্ভিদগুলো যেগুলো আছে এদের কিন্তু মূলরোমগুলো বা যেগুলো রুটস রয়েছে সেগুলো কিন্তু অনেক গভীরতা পর্যন্ত বিস্তৃত থাকে। যত লম্বা লম্বা তোমার উদ্ভিদ হবে তাদের কিন্তু শিকড়গুলো বা রুটগুলো কিন্তু অনেক গভীরতা পর্যন্ত কিন্তু বিস্তৃত হবে, তাই না? তাহলে এই যে এখানের যে রুটস গুলো ছবিগুলো দেখানো আছে দেখো, এই রুটস গুলো কিন্তু কিছু কিছু উদ্ভিদের রুটস গুলো ও হরাইজন পর্যন্ত আছে, কোনোটার এ হরাইজন পর্যন্ত আছে, কোনোটার বি হরাইজন পর্যন্ত কিন্তু বিস্তৃত আছে, তাই না? তাহলে এই রুটস গুলো তোমার হচ্ছে মাটির গভীরে যেহেতু বিস্তৃত আছে, তাহলে উদ্ভিদটা যখন মারা যায় তখন এরাও তো তোমার নিস্তেজ হয়ে যায়। তাহলে তখন এরা এই মাটির নিচেই এরা কি হবে? পচে যাবে। পচে গিয়ে কিন্তু মাটিতে তোমার জৈব পদার্থ বা হিউমাস এটা কিন্তু মাটিতে সংযোজিত হয়। তো এই হরাইজনটাকে সে কারণে আমরা রিচ ইন হিউমাস প্রোন তোমার হরাইজনও বলে থাকি, হ্যাঁ? বি হরাইজন এটাকে আমরা সাবসয়েল বলি। তাহলে টপ সয়েলের নাম হচ্ছে টপ সয়েল যে লেয়ার সেটা হচ্ছে এ হরাইজন, আর বি হরাইজন যেটা নিচে তোমার স্তর তাকে আমরা সাবসয়েলও বলে থাকি। তো এই সাবসয়েলের মধ্যেও আমরা কি দেখতে পাই? লিচিং বা লিচ যে মিনারেলস গুলো রয়েছে ধৌত প্রক্রিয়ায় মিনারেলস গুলো নিচের দিকে এখানে আসে এবং অর্গানিক যে ম্যাটার গুলো রয়েছে সেই অর্গানিক ম্যাটার গুলো কিন্তু যেটা তোমার বি স্তর রয়েছে সেখানে আসে। অর্থাৎ প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলে কি হয়? ধীরে ধীরে ইনফিল্ট্রেশন হতে হতে সেই মিনারেলস গুলো এবং অর্গানিক ম্যাটার গুলো বি স্তরে এসেও কিন্তু পৌঁছায়। তারপরের লেয়ারটা হচ্ছে সি হরাইজন বা প্যারেন্ট ম্যাটেরিয়াল আমরা বলে থাকি। তাহলে এই সি হরাইজনটা অ্যাকচুয়ালি কি বলতো? এই জায়গাটাতে কি হয় যে আদি শিলাটা মানে কি বলে? আদি শিলাটা চূর্ণ বিচূর্ণ হয়ে এই জায়গাটাতে পড়ে থাকে। মানে একেবারে কমপ্লিটলি মাটি এখানে আমরা পাবো না। এখানে অর্ধেক মাটি পাবো এবং অর্ধেক ওয়েদার্ড ম্যাটেরিয়াল গুলো আমরা কিন্তু এই অংশটাতে পাবো। আর একেবারে লাস্টের দিকে আমরা কি পাবো? বেড রক পাবো। অর্থাৎ এর নিচে অর্থাৎ সি যে তোমার হরাইজনটা রয়েছে তার নিচে কিন্তু আমরা আর কোনোভাবেই কিন্তু মাটির কোনো অস্তিত্ব পাবো না। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সময়টাতে যেমন তোমার আদিশিলা ছিল পৃথিবীর উপরের অংশে একেবারে সারফেসেও, ঠিক সেই রকম আদিশিলা আমরা কোথায় পাবো? এই সি যে হরাইজনটা রয়েছে তার নিচে। সেখানে মাটির কোনো রকম অস্তিত্ব আমরা পাবো না। তাহলে আমাদের সয়েল প্রোফাইলটা কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত হবে? একেবারে সারফেস থেকে কতদূর পর্যন্ত? এই যে বেডরকটা রয়েছে সেই বেডরক পর্যন্ত অংশটাকেই আমরা কি বলবো? সয়েল প্রোফাইল। আর একেকটা অংশকে আমরা কি বলবো? সয়েল হরাইজন বা সয়েল লেয়ার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রসেসটাও আমরা পড়েছি একটা এলিভেশন প্রসেস যেটা ধৌত প্রক্রিয়ায় তোমার কি হয়? যে উপরের অংশে যে তোমার মিনারেলস রয়েছে এবং তোমার খনিজ পদার্থগুলো রয়েছে সেগুলো নিচের দিকে প্রবেশ করে। যে প্রক্রিয়ায় তোমার উপরের স্তর থেকে খনিজ পদার্থগুলো এবং তোমার জৈব পদার্থগুলো নিচের স্তরে স্থানান্তরিত হয় সেটাকে আমরা এলিভেশন বলি। এটা আগেও আমরা ডিসক্রাইব করলাম। আর এলিভেশন কি? একই কথা বলবো কিন্তু যখন আমরা এটা সঞ্চয়ের প্রক্রিয়া বলবো সেই সঞ্চয়ের প্রক্রিয়াটাকে আমরা ইলুভিয়েশন ইলুভিয়েশন প্রসেস বলবো, হ্যাঁ? আর এলিভেশন প্রসেসের ফলে যে লেয়ারটা তৈরি হয় উপরের যে লেয়ারটা রয়েছে তাকে আমরা এলুভিয়েটেড লেয়ারও বলে থাকি। আর ইলুভিয়েশন প্রক্রিয়ার ফলে যে লেয়ারটা তৈরি হয় তাকে আমরা ইলুভিয়েটেড
লেয়ারও বলে থাকি, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই দুটো প্রক্রিয়া কেন ইম্পর্টেন্ট কেউ বলতে পারবে? যে এলিভেশন এবং ইলুভিয়েশন যে তোমার প্রসেস রয়েছে সেটা মাটি সৃষ্টির ক্ষেত্রে কেন ইম্পর্টেন্ট, এটা আমরা কেন বলছি? এটা অ্যাকচুয়ালি তো কি করছে যে খনিজ পদার্থগুলোকে এবং জৈব পদার্থগুলোকে নিচের দিকে নিয়ে যাচ্ছে বা নিচের দিকে তোমার ডিপোজিট করছে। এইটা মাটি তৈরির সাথে কিভাবে লিঙ্কড বলতে পারবে কেউ? স্যার খনিজ মানে কত পরিমাণ কোন খনিজ পদার্থ আছে সেটার উপর বেস করে মাটির গুণমান যেটা সেটা নির্ভর করে। কোন মাটি কতটা মানে ভালো মানে সেটা হ্যাঁ, আমি বোঝা আমি যায়। বলতে চাইছি যে সৃষ্টির ক্ষেত্রে এই এলিভেশন ইলিভেশন এই প্রসেস দুটো আমরা পড়লাম না, যে ফান্ডামেন্টাল প্রসেস অফ সয়েল ফরমেশন আমরা পড়লাম। তাহলে এটা মাটির সৃষ্টির ক্ষেত্রে কিভাবে তোমার প্রভাব করে, প্রভাব ফেলে আর কি কত মাটির। পরিমাণ মানে যে জল সঞ্চয় হয় মানে এই প্রক্রিয়ায় মানে অল্প জল সঞ্চয় হলে সেটা একরকম জল তৈরি মানে মাটি তৈরি হবে, আর বেশি জল যদি চুইয়ে হুম, চুইয়ে এখানে বুঝতে সঞ্চিত পেরেছি। হয় তাহলে মানে মাটির মাটির মানে ধরনটা আলাদা হবে। মাটির ধরন এবং মাটির গভীরতা, তাই না? মাটি হ্যাঁ, ইমম্যাচিওর থেকে ম্যাচিওর সয়েলে পরিণত হয় আর কি। অর্থাৎ ধরো যদি তোমার এরকম ইনফিল্ট্রেশন যদি না হতো তাহলে নিচের অংশগুলোতে তো জলও আসতো না, খনিজ পদার্থ আসতো না, তাই না? তোমার হচ্ছে কি বলে হিউমাস গুলো আসতো না। তাহলে আমরা মানে আলাদা আলাদা কিন্তু আর লেয়ার গুলো কিন্তু আমরা পেতাম না, তাই না? নিচের অংশ আদি শিলাই কিন্তু থাকতো, হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে হ্যাঁ। মাটির যে তোমার ডেপথ বা গভীরতা, সেই গভীরতাকে কিন্তু প্রভাবিত করে এই এলিভেশন আর ইলিভেশন, এই দুটো প্রসেস। হ্যাঁ, আচ্ছা এবার চলে আসি হোয়াই সয়েল ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ মাটি কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এইটার উত্তর আমাদের সকলের জানা, জাস্ট বলে নিই। এই আম, মাটিটা নর্মালি আমাদের ফুড অ্যান্ড ফাইবার প্রোভাইড করে, অর্থাৎ সমস্ত যে তোমার আমরা প্রাণীকুল রয়েছে সেই সমস্ত প্রাণীকুলই নর্মালি কি করি, যে তোমার আমরা সবাই পরভোজী আমরা জানি। তাহলে এই পরভোজী আমরা যে প্রাণীরা রয়েছি, আমরা কিন্তু নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারছি না, আমরা কিন্তু টোটালি আমরা তোমার ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি কার উপর নির্ভরশীল? সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল, তাই না? আর এই সবুজ উদ্ভিদগুলো বৃদ্ধির জন্য এবং জন্মের জন্য কিন্তু মাটি খুবই গুরুত্বপূর্ণ। যে সময়টাতে মাটি ছিল না পৃথিবীতে সেই সময়টাতে কিন্তু সবুজ উদ্ভিদের কিন্তু অস্তিত্ব ছিল না, তাই না? তাহলে মাটি যখন ফর্মেশন শুরু হলো পৃথিবীতে তখনই কিন্তু অল্প অল্প করে সবুজ উদ্ভিদগুলো কিন্তু পৃথিবীতে আসে। তাহলে ফুড অ্যান্ড ফাইবার প্রোভাইড করে এই মাটি। ওয়াটার ফিল্ট্রেশন হয়, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা তোমার হচ্ছে দিক আর কি সয়েলের। তাহলে ওয়াটার ফিল্ট্রেশন না বলতে আমরা কি বুঝি বলতো? ওয়াটার স্যার জল ফিল্ট্রেশন যে মানে, হ্যাঁ, মানে ওই যে জল যে পরিশ্রুত মানে স্টেপ বাই স্টেপ যে ফিল্টার হচ্ছে সেটা। হ্যাঁ, অর্থাৎ আমরা যে জলটা ইউজ করি নর্মালি, বেশিরভাগ জলটা পানীয় জল হিসেবে যেটা ইউজ করি সেটা কিন্তু গ্রাউন্ড ওয়াটার, তাই না? তাহলে এই গ্রাউন্ড ওয়াটারের জলটা নর্মালি কি করে, যখন বৃষ্টিপাতটা হয় তখন মাটির যে উপরের অংশে যখন বৃষ্টির ফোঁটাটা পড়ে তখন মাটির রন্ধ্রগুলো দিয়ে কিন্তু চুইয়ে চুইয়ে নিচের দিকে যায়, তাই না? তাহলে এই মাটির উপরের অংশে তো অনেক কাদা থাকে, অনেক ধুলোবালি থাকে, অনেক নোংরা আবর্জনা থাকে। সেই নোংরা আবর্জনাগুলো থাকলেও কিন্তু দেখবে গ্রাউন্ড ওয়াটারের জলটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং তোমার বিশুদ্ধ একটা জল আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে এই যে তোমার মাটিটা রয়েছে, মাটির যে লেয়ার গুলো রয়েছে আমাদের, ও স্তর পড়লাম, এ স্তর, বি স্তর পড়লাম, সি স্তর পড়লাম। তাহলে এই লেয়ার গুলো নর্মালি কি করে, এই জলটাকে কিন্তু ফিল্টার করে, বুঝতে পারলে? সে কারণে আমরা কিন্তু পরিশ্রুত জলগুলো কিন্তু আমরা পেয়ে থাকি। হ্যাঁ, তাহলে ওয়াটার ফিল্ট্রেশনের ক্ষেত্রে মাটির অবদান অনস্বীকার্য। হ্যাবিট্যাট অর্থাৎ বাসস্থান, তাই তো? মানে এমন অনেক তোমার প্রাণী রয়েছে যেগুলো নর্মালি এই মাটিতেই বসবাস করে থাকে, সেগুলো মাইক্রো অর্গানিজমস গুলো যেগুলো রয়েছে, মানে অণুবীক্ষণিক যে জীবগুলো রয়েছে, ইনসেক্টস পতঙ্গগুলো রয়েছে, তারা কিন্তু নর্মালি এই মাটিতেই বসবাস করে। তাই হ্যাবিটেট বা বাসস্থান হিসাবেও কিন্তু মাটির একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। আর কি, কার্বন স্টোরেজ। কার্বন স্টোরেজ কি জিনিস? অর্থাৎ আমাদের তোমার হচ্ছে পৃথিবীতে যে কার্বন ডাই অক্সাইড রয়েছে, তো সেই কার্বন ডাই অক্সাইডের একটা আহ, বিশাল অংশ কিন্তু নর্মালি কি হয় বলতো, এই যে মাটির রন্ধ্রগুলো রয়েছে সেই মাটির রন্ধ্রগুলোতে কিন্তু জমা থাকে। সে কারণে আমরা এই তোমার কি বলে সয়েলটাকে আমরা কি বলে থাকি, সয়েলটা নর্মালি আর্থের যে ক্লাইমেট রয়েছে সেই আর্থের ক্লাইমেটটাকে কিন্তু রেগুলেটও করে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো সয়েল ফর্মিং ফ্যাক্টরস, অর্থাৎ মাটির
সৃষ্টি হতে গেলে কি কি নিয়ন্ত্রকের দরকার বা কি কি ফ্যাক্টরসের দরকার আছে, হ্যাঁ? তাহলে এখানে দেখো ভিভি ডকুচেভ নরমালি 1889 সালে ভিভি ডকুচেভকে কিন্তু আমরা মৃত্তিকা বিজ্ঞানের জনকও বলে থাকি, এটা তোমরা জানো তাই তো? মৃত্তিকা বিজ্ঞানীর জনক, কারণ মাটি নিয়ে এনার গবেষণাটা কিন্তু সারা পৃথিবীতে একটা মানে ছাপ ফেলেছে, যে কারণে আমরা এনাকে ভিভি ডকুচেভকে আমরা মৃত্তিকা বিজ্ঞানের জনক বলে থাকি। ইনি একজন রাশিয়ান বিজ্ঞানী, হ্যাঁ? তো 1889 সালে নরমালি যখন তিনি স্টেপ পিজিএনে যখন তিনি গবেষণা করছিলেন, তখন মাটি সৃষ্টির প্রক্রিয়াগুলোকে তিনি একটা সমীকরণের মাধ্যমে উপস্থাপন করেছিলেন। সমীকরণটা কি ছিল? এস ইকুয়াল টু এফ সিএল ও পি অ্যান্ড টি, বুঝলে? যেখানে এস মানে হচ্ছে তোমার সয়েল, এফ মানে হচ্ছে ফাংশন, সিএল হচ্ছে ক্লাইমেট বা জলবায়ু, ও হচ্ছে অর্গানিজম বা জীবজন্তু, পি হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল, আর টি হচ্ছে টাইম। অর্থাৎ ডকুচে বলতে চেয়েছিল যে জলবায়ু, জীবজগৎ, আদিশিলা এবং সময়ের সমন্বয়ে নরমালি মাটি সৃষ্টি হয়, বা এই জলবায়ু, জীবজগৎ, তোমার আদিশিলা এবং সময়ের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলেই নরমালি কি হয়, মাটি বা সয়েল সৃষ্টি হয়। তারপরে তোমার মার্কিন একজন বা আমেরিকা যুক্তরাষ্ট্রের একজন মৃত্তিকা বিজ্ঞানী যার নাম হচ্ছে জেনি, তিনি কিন্তু এই ডকুচেভের যে ইকুয়েশনটা রয়েছে সেটাকে তিনি মডিফাইড করেন এবং 5টা ফ্যাক্টরের কথা উল্লেখ করেন 1941 সালে, হ্যাঁ? তো এই জেনির মতে তোমার সয়েল ইকুয়াল টু ক্লাইমেট, অর্গানিজম, প্যারেন্ট ম্যাটেরিয়াল, রিলিফ অ্যান্ড টাইম, অর্থাৎ জলবায়ু, জীবজগৎ, আদিশিলা, ভূপ্রকৃতি এবং সময়ের সমন্বয়ে নরমালি কি হয়েছে, মাটিগুলো সৃষ্টি হয়েছে। বোঝা গেল? তাহলে মাটি সৃষ্টির যদি বলা হয় কটা প্রক্রিয়া আছে বা কটা নিয়ন্ত্রক আছে, আমরা কি বলবো? ডকুচেভের মতে 4টে নিয়ন্ত্রক, এবং জেনির মতে আর একটা এক্সট্রা একটা তিনি নিয়ন্ত্রকের কথা বলেছে। কোনটা বলেছে বলো তো? তোমার ওই জেনি এক্সট্রা স্যার টাইম। টাইম, কেন টাইম তো সেম রিলিফ আছে, রিলিফ বা রিলিফ ভূপ্রকৃতি, তাই তো? ও হ্যাঁ, মানে হ্যাঁ। কোথাও সমতল জায়গা, কোথাও ধরো তোমার মাউন্টেনাস রিজিয়ন, কোথাও ধরো তোমার প্ল্যাটু এরিয়া, হ্যাঁ? এইরকম যে তোমার বিষয় রয়েছে ভূমির উপরে, সেই বিষয়টাকে তিনি হাইলাইটেড করেছেন। আচ্ছা, তাহলে এই সয়েল ফর্মিং ফ্যাক্টরস গুলোকে আমরা দুই রকম ভাবে ভাগ করি, একটা হচ্ছে অ্যাক্টিভ ফ্যাক্টরস, একটা হচ্ছে প্যাসিভ ফ্যাক্টরস। অ্যাক্টিভ ফ্যাক্টরস মানে কি? মাটি সৃষ্টিতে যে সমস্ত প্রক্রিয়াগুলোর অবদান হচ্ছে সবচাইতে বেশি, যে সমস্ত নিয়ন্ত্রকের অবদান সবচাইতে বেশি, সেগুলোকে আমরা বলবো অ্যাক্টিভ ফ্যাক্টরস। আর প্যাসিভ, যে সমস্ত নিয়ন্ত্রকগুলোর অবদান হচ্ছে মানে ততটা বেশি নয়, কিন্তু এদের অবদান ছাড়া মাটি কিন্তু পরিণত মৃত্তিকায় পরিণত হবে না, সেগুলোকে আমরা কি বলবো? প্যাসিভ ফ্যাক্টরস বা তোমার হচ্ছে নিষ্ক্রিয় উপাদান বলবো, হ্যাঁ? অ্যাক্টিভ ফ্যাক্টরস গুলোর মধ্যে দুটো ফ্যাক্টরস রয়েছে, একটা হচ্ছে ক্লাইমেট আর একটা অর্গানিজমস, অর্থাৎ জলবায়ু এবং জীবজগৎ, এই দুটো কি করে, মাটি সৃষ্টিতে প্রধান ভূমিকা প্লে করে। আর বাকি যে তিনটে রয়েছে, আদিশিলা, ভূপ্রকৃতি এবং সময়, এগুলো কিন্তু অপ্রধান ভূমিকা প্লে করে মাটি সৃষ্টির ক্ষেত্রে, হ্যাঁ? ক্লাইমেট কিভাবে ভূমিকা পালন করে? ক্লাইমেট, এই ক্লাইমেটের তোমার হচ্ছে কম্পোনেন্ট গুলোকে আমরা যদি দেখি, তাহলে আমরা উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, এই সমস্ত বিষয়গুলো আসবে, বায়ুর চাপ, এগুলোই আসবে। তাহলে এগুলোর দ্বারাই কিন্তু আদিশিলাটা কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়, তাই তো? চূর্ণ বিচূর্ণ হবে, তারপরেই সেখানে কিন্তু জলটা ইনফিল্ট্রেশন হবে এবং সেখানে তোমার বিভিন্ন ধরনের যে ফাঙ্গি টাইপের উদ্ভিদগুলো রয়েছে, শৈবালগুলো রয়েছে, সেগুলো কিন্তু জন্মাবে। তাহলে ক্লাইমেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্লে করে হচ্ছে তোমার মাটি সৃষ্টির ক্ষেত্রে। 2 নম্বর যে অ্যাক্টিভ ফ্যাক্টরসটার নাম হচ্ছে জীবজগৎ। জীবজগৎ কিভাবে ভূমিকা পালন করে যদি বলা হয়, তাহলে আমরা বলবো এই জীবজগৎগুলো নর্মালি কি করে, যে তোমার জীবজগতের মধ্যে যদি আমরা উদ্ভিদকে বলি, তাহলে আমরা বলবো উদ্ভিদ নর্মালি যে মাটির যে উপরের অংশে যেটা জন্মাচ্ছে এবং তারপর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এর নিচের অংশ অর্থাৎ রুটটা কি করে, যে নিচের দিকে তার প্রথিত থাকে, তাহলে সেই রুটগুলো যখন ধীরে ধীরে বড় হয়, তখন কিন্তু আদিশিলার উপর একটা প্রেসার ক্রিয়েট করে এবং আদিশিলার কিন্তু চূর্ণ বিচূর্ণন ঘটায়, অর্থাৎ জৈবিক আবহবিকারে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও উদ্ভিদ এবং পরবর্তীকালে বিভিন্ন প্রাণীগুলো যখন মারা যায়, তখন কিন্তু মাটির যে উপরের অংশ সেখানেই তারা পড়ে থাকে, তাদের দেহাবশেষ পড়ে থাকে এবং তাদের দেহাবশেষটা বিয়োজিত হয়ে কিন্তু মাটির মধ্যে হিউমাসের সংযোজন ঘটে এবং মাটি ধীরে ধীরে পরিণত মৃত্তিকায় পরিণত হয়। এইভাবে তোমার ক্লাইমেট এবং অর্গানিজমস তোমার একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে মাটি সৃষ্টির ক্ষেত্রে। প্যারেন্ট রক বা আদিশিলাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আদিশিলার যে ক্যারেক্টার, সেই আদিশিলার ক্যারেক্টারের উপর বেস করেই কিন্তু অনেক
যে মাটি রয়েছে সেই মাটির বৈশিষ্ট্যগুলো নির্ধারিত হয়। যেমন আমরা ব্ল্যাক সয়েল যদি আমরা বলি তাহলে আমরা তোমার দাক্ষিণাত্য মালভূমির কথা আমরা বলবো, যেখানে নরমালি তোমার লাভা শিলা দ্বারা তৈরি, তাই তো? যে দাক্ষিণাত্য মালভূমিটাকে আমরা দাক্ষিণাত্য মালভূমিটা লাভার উদগীরণের ফলেই তো সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এই দাক্ষিণাত্য মালভূমির যে লাভা শিলাটা রয়েছে সেটাই কিন্তু আবহবিকার দ্বারা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে সেখানে রেগুর বা কৃষ্ণ মৃত্তিকার সৃষ্টি হয়েছে। তাহলে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা এটা কিন্তু আদি শিলার বৈশিষ্ট্যটাই কিন্তু পেয়েছে। এছাড়াও চুনাপাথরযুক্ত যে তোমার অঞ্চলগুলো রয়েছে সেখানে রেঞ্জিনা নামক মাটিগুলো সৃষ্টি হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে প্যারেন্ট রকস্টার যে ক্যারেক্টার, তার কালার, হ্যাঁ, তার কম্পোজিশন, এগুলো কিন্তু অনেকাংশেই কিন্তু মাটির যে বৈশিষ্ট্য সেই মাটির বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিন্তু স্থানান্তরিত হয়। 2 নম্বর গুরুত্বপূর্ণ যে প্যাসিভ ফ্যাক্টরসটা রয়েছে সেটা হচ্ছে রিলিফ বা ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে আমরা নরমালি বুঝবো যে ভেরিয়েশনস, তাদের তোমার এলিভেশনের যে ডিফারেন্সের মধ্যে যে ভেরিয়েশন সেটাকে আমরা রিলিফ বলে থাকি। তাহলে রিলিফটা কিভাবে প্লে করে? যেখানে ধরো সমতল জায়গা থাকবে সেই জায়গাতে মানে জলের ইনফিল্ট্রেশন রেটটা অনেক বেশি হবে, মাটি ধীরে ধীরে পরিণত হবে। যেখানে তোমার স্লোপি গ্রাউন্ড হবে, ঢাল তোমার খাড়া হবে, সেই জায়গাগুলোতে কি হবে, জল তোমার মানে স্টোর হওয়ার কিন্তু সময় পাবে না বা ইনফিল্ট্রেশন হওয়ার সময় পাবে না, খুব তাড়াতাড়ি নিচের দিকে নেমে আসার জন্য তোমার সেই জায়গার মাটির গভীরতা কিন্তু তেমন বেশি হয় না। এইভাবে তোমার রিলিফটাও কি করে, মাটির সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর 3 নম্বর প্যাসিভ যে ফ্যাক্টর, এটাও সবচাইতে গুরুত্বপূর্ণ সেই ফ্যাক্টর, সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে টাইম বা সময়। দেখো মাটি সৃষ্টি হতে গেলে আমরা তোমার প্রথম দিকের পড়লাম যে মাটি সৃষ্টি এটা কিন্তু স্বল্প সময়ে হয় না, এটা সৃষ্টি হতে অনেক সময় লাগে, কয়েক হাজার বছর সময় লাগে, তাই না? কয়েক হাজার বছর ধরে এরকম আবহবিকার প্রক্রিয়া অ্যাক্টিভ হবে, হিউমিফিকেশন ঘটবে, মিনারেলাইজেশন ঘটবে, এলিভেশন ঘটবে, তারপরেই কিন্তু মাটি সৃষ্টি হয়। তাই সময় হচ্ছে মাটি সৃষ্টির আর একটা গুরুত্বপূর্ণ প্যাসিভ ফ্যাক্টর। একটু এমসিকিউ এর জন্য একটু পড়ে রাখি যে একটোডাইনোমরফিক সয়েল কি জিনিস, এন্ডোডাইনোমরফিক সয়েলস কি জিনিস। একটোডাইনোমরফিক সয়েল হচ্ছে সেই ধরনের সয়েলগুলো যে সয়েলগুলো সৃষ্টির পেছনে নরমালি জলবায়ুর অবদান সবচাইতে বেশি। জলবায়ু এবং সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদ বা ভেজিটেশনের ভূমিকা যেগুলোতে বেশি সেগুলোকে আমরা একটোডাইনোমরফিক সয়েল বলে থাকি। আচ্ছা, দেখো এই একটোডাইনোমরফিক সয়েলের কিছু উদাহরণ আছে, ল্যাটেরাইট সয়েল, পর্জল সয়েল এবং সিরোজেম সয়েল। এই সয়েলগুলোকে নরমালি আমরা কি বলি, একটোডাইনোমরফিক, কারণ এখানে ক্লাইমেটের অবদান সবচেয়ে বেশি। এগুলো মনে রাখবে, হ্যাঁ। এন্ডোডাইনোমরফিক সয়েল কি? এন্ডোডাইনোমরফিক সয়েল হচ্ছে যেখানে ক্লাইমেট এবং জীবজগতের ভূমিকা তো থাকবেই অবশ্যই, কিন্তু সবচাইতে বেশি ভূমিকা প্লে করবে প্যারেন্ট ম্যাটেরিয়াল বা আদি শিলা বা জনক শিলা, নরমালি সেই মাটি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই মাটিগুলোকে আমরা কি বলবো, এন্ডোডাইনোমরফিক সয়েল বলবো। এরকম কিছু সয়েলের নাম হচ্ছে ব্ল্যাক সয়েল, অ্যালুভিয়াল সয়েল এবং লিথোসোল সয়েল, যেগুলো সৃষ্টিতে নরমালি প্যারেন্ট ম্যাটেরিয়াল বা আদি শিলার ভূমিকাটাই কিন্তু সবচাইতে বেশি। সয়েল ক্যাটিনা এই টার্মটাও সম্পর্কে আমরা সকলেই পরিচিত আছি, তাই তো? সয়েল ক্যাটিনা এটা অ্যাকচুয়ালি কি জিনিস? এটা অ্যাকচুয়ালি নরমালি ডিফাইন করে কি বলতো, কোনো একটা পার্টিকুলার অঞ্চল রয়েছে যেখানে মোটামুটি একই ধরনের ক্লাইমেটিক কন্ডিশন আছে, হ্যাঁ। কি আছে? একই ধরনের ক্লাইমেটিক কন্ডিশন আছে এবং সেখানে ধরো ভেজিটেশনটাও মোটামুটি একই রকম আছে, কিন্তু সেই জায়গাটার যে টোপোগ্রাফি বা রিলিফ, টোপোগ্রাফির মধ্যে ভেরিয়েশন থাকার কারণে আমরা কি দেখতে পাই, এক এক অংশে কিন্তু মাটির যে পরিলেখ বা সয়েল প্রোফাইল সেটা কিন্তু এক এক রকম হয়ে থাকে। তাহলে এই জলবায়ু একই থাকা সত্ত্বেও নরমালি ভূপ্রকৃতির পার্থক্যের জন্য বা রিলিফের পার্থক্যের জন্যও মাটির পরিলেখের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তাকে আমরা এক কথায় কি বলবো, মৃত্তিকা ক্যাটেনা বা সয়েল ক্যাটেনা। এখানে যেমন যে ছবিটা আমরা দেখছি, এই ছবিটাতে দেখো এই জায়গাটা আহ, তোমার হচ্ছে স্লোপি একটা গ্রাউন্ড আছে, তাই না? এখানে কিন্তু জল ইনফিল্ট্রেশন হতে পারে না, সে কারণে এই অংশে দেখো মাটির গভীরতাটা কিন্তু খুব বেশি নয়। আবার উপরের অংশ যে জায়গাটাতে দেখো এখানে নর্মালি কম ঢালযুক্ত আছে, এখানে ইনফিল্ট্রেশনটা হয়, তাই এই জায়গার গভীরতাটা বেশি আছে। আবার এই সমতল জায়গাগুলোতেও দেখো মাটির গভীরতা অনেক বেশি আছে। তাহলে এই অংশটা কেন ঘটেছে? এই অংশটা নরমালি ঘটেছে কি কারণে, যে এই জায়গাটাতে তোমার হচ্ছে টোপোগ্রাফিটা আলাদা আছে, কিন্তু প্যারেন্ট ম্যাটেরিয়াল বা আদিশিলা জনকশিলা এটাও একই রকম আছে এবং এটার ক্লাইমেটিক কন্ডিশন বা আমরা বলতে পারি রেনফল, টেম্পারেচার, এগুলো মোটামুটি একই রকম আছে। তা সত্ত্বেও কিন্তু মাটির পরিলেখের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এই পার্থক্যের যে ইনসিডেন্ট এটাকেই আমরা কি বলবো, সয়েল ক্যাটেনা বা মৃত্তিকা ক্যাটেনা। এটা আর একটা জাস্ট ছবি আছে দেখো,
যে এই যে তোমার সমতল জায়গাগুলোতে দেখো এখানে গ্রেট সয়েল সৃষ্টি হয়েছে, যেখানে ফ্ল্যাট ল্যান্ড আছে। আবার মোটামুটি ধরো মৃদু ঢালযুক্ত অঞ্চলে অ্যাভারেজ সয়েল আছে, তাই না? যেখানে ধরো খাড়া ঢালযুক্ত অঞ্চল রয়েছে, সেখানে বলা আছে দেখো পুর সয়েল, অর্থাৎ সেখানে অপরিণত মাটি সৃষ্টি হয়েছে। এই কারণেই আমরা নর্মালি বলে থাকি যে পার্বত্য অঞ্চলের মাটি নর্মালি তোমার কি বলে অপরিণত মাটি, হ্যাঁ। কিন্তু সমতল যে এরিয়াগুলো রয়েছে সেখানকার মাটি পরিণত মাটি, অর্থাৎ সমস্ত স্তরগুলো সুস্পষ্টভাবে আমরা দেখতে পাই। তাহলে এইটুকুই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা বলতে পারো, হ্যাঁ। আছে? স্যার। সয়েল ক্যাটেনা? হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়াও, কি হলো রে বাবা, সয়েল ক্যাটেনা না? সয়েল ক্যাটেনা কি? সয়েল ক্যাটেনা হচ্ছে তোমার এই যে মাটির পরিলেখের মধ্যে যে তোমার হচ্ছে চেঞ্জ দেখতে পাচ্ছি বা বিভিন্নতা দেখতে পাচ্ছি, সেই চেঞ্জটাকে আমরা সয়েল ক্যাটেনা বলবো। কিন্তু শর্ত কি থাকবে? শর্ত থাকবে এটাই যে সেখানকার ক্লাইমেট একই রকম। অর্থাৎ এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গার ক্লাইমেট একই রকম, অর্থাৎ এখানে একই রকম বৃষ্টিপাত হয়, একই রকম এখানকার তাপমাত্রা থাকে, একই রকম সূর্যকিরণ এখানে পায়, একই রকমের বায়ু প্রবাহ হয়, বুঝতে? তাহলে একই রকমের ক্লাইমেটিক কন্ডিশন আছে এবং আদিশিলাটাও একই রকম। অর্থাৎ যে আদিশিলা থেকে মাটি সৃষ্টি হবে সেই আদিশিলাটাও একই রকম। বোঝা গেল? তাহলে এই একই রকম আদিশিলা, একই রকম জলবায়ু হওয়া সত্ত্বেও নর্মালি ভূপ্রকৃতির যে পার্থক্যের কারণে আমরা মাটির পরিলেখের মধ্যে যে পার্থক্য দেখতে পাই এক এক অংশে ওই একই জলবায়ু, তাকে আমরা কি বলে থাকি? সয়েল ক্যাটেনা। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। আর কিছু? স্যার বলছিলাম মাটির গুরুত্ব যেটা ছিল ওখানে 4টে পয়েন্টের মধ্যে ফুড ফাইবার, ওয়াটার ফিল্ট্রেশন ছিল। হ্যাঁ, আর সেগুলো অ্যাড করবে এখানে, হ্যাঁ। লাস্টের যে দুটো পয়েন্ট ছিল হ্যাবিট্যাট আর কার্বন স্টোরেজ, এই হুম। দুটো আরেকবার একটুখানি বলে দিন তো। আচ্ছা আচ্ছা। হ্যাবিটেট মানে হচ্ছে বাসস্থান। মাটিতে আমরা জানি না যে মাটিতে দেখি অনেক যে মাইক্রো অর্গানিজমস গুলো রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম যে তোমার প্রাণীগুলো রয়েছে বা জীবগুলো রয়েছে, তারা মাটিতে বসবাস করে, তাই তো? হ্যাঁ। তাহলে এটা তাদের বাসস্থান আমরা বলতে পারি। এছাড়া অনেক কীটপতঙ্গ মাটিতে গর্ত করে বসবাস করে, তাহলে সেটাও তাদের বাসস্থান। এবং এমন অনেক অ্যানিমেলস গুলো রয়েছে, সেই অ্যানিমেলস গুলো মাটিতে থাকে, ও মাটির আচ্ছা। উপরে বসবাস করে, সেটা তার হচ্ছে বাসস্থান হিসেবে মাটি গুরুত্বপূর্ণ তাদের কাছে। আর কার্বন স্টোরেজ হচ্ছে তোমার আহ এই মাটির মধ্যে যে রন্ধ্র গুলো থাকে না, হ্যাঁ যেমন হ্যাঁ। আমরা ধরো তোমার ওই জমিতে চাষবাস করি, তখন দেখবে মাটিটা যখন ভঙ্গুর হবে আর কি, তখন মাটির মধ্যে কিন্তু অনেক কার্বন স্টোরেজ হয়, বুঝতে পারলে? অনেক কার্বন স্টোরেজ হয়। তাহলে অনেক কার্বন যদি স্টোরেজ হয়, তাহলে আমাদের যে আর্থের ক্লাইমেট রয়েছে সেটাকে রেগুলেট করবে, বুঝতে পারছো? স্যার কার্বন স্টোরেজ হয় মানে বুঝলাম না। কার্বন স্টোরেজ হয় মানে বুঝলে না? ধরো মাটির মধ্যে আমরা পড়লাম না যে এয়ার থাকে, এয়ার, এই যে এয়ার, হ্যাঁ তাহলে এই এয়ারের মধ্যে তো শুধু অক্সিজেন থাকে না, অন্যান্য গ্যাসগুলো তো থাকবে। তাহলে তার মধ্যে হ্যাঁ। কার্বন থাকে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে এই যে তোমার এই যে কিছু কিছু তোমার উদ্ভিদের যে শিকড় গুলো রয়েছে, সেই শিকড় গুলো কি মাটির মধ্যেই থাকে না? হ্যাঁ। মাটির মধ্যে থাকার ফলে তার তো আর দহন হচ্ছে না। তাহলে দহন যদি না হয় তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে না। ফলে পৃথিবীর যে ক্লাইমেট রয়েছে সেই ক্লাইমেটের চেঞ্জ আসবে না আর কি, হ্যাঁ। কিছুটা আর কি রেগুলেট করে, বুঝতে পারলে? ও মানে মাটি হচ্ছে কার্বনের একটা বড় অংশ মানে মাটির মধ্যে সঞ্চিত থাকে, এরকম ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই আচ্ছা আচ্ছা। রুটস গুলো দেখবে, যদি রুটস গুলো যদি উপরে থাকতো, তাহলে আমরা কি করতাম? ওই রুটস গুলো আমরা তোমার হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করতাম, তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হতো আর কি, বুঝে গেল? ও আচ্ছা, পরিসংখ্যানটা এরকম। তাপমাত্রাটা নিয়ন্ত্রিত হয়, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, গ্রিন হাউস যে গ্যাস রয়েছে সেটাকে রিডিউস করে, বুঝে গেছে? স্যার এটার মাধ্যমে কার্বন চক্র না, কার্বন চক্র? তুমি তো কার্বন চক্রটা ছিল না? কার্বন চক্র ওগুলো তো তোমার হচ্ছে কি বলে, যেটা বায়োকেমিক্যাল সাইকেলের কথা বলছো তো? তো বায়োকেমিক্যাল সাইকেল রেগুলেট করতেও তো তোমার মাটির ভূমিকা আছে। সেগুলো এখানে দিইনি, সবগুলো দেওয়া নেই, বুঝলে? মাটির ভূমিকা এই 4টে দিয়ে আমরা শেষ করতে পারবো না তো। অসংখ্য তোমার ইম্পর্টেন্স আছে, হ্যাঁ। সেই দিকগুলো হাইলাইটেড করা নেই এখানে, বুঝলে? হ্যাঁ স্যার। আর কিছু?
স্যার সয়েল প্রপার্টিজ আর সয়েল কম্পোনেন্টস গুলো কি একই? সয়েল প্রপার্টিজ, সয়েল প্রপার্টিজ আলাদা, সয়েল কম্পোনেন্ট আলাদা। কম্পোনেন্টের মধ্যে তো কি কি জিনিসগুলো আছে, কম্পোনেন্টস গুলোর নাম তোমার হচ্ছে মাটির এক ধরনের বৈশিষ্ট্য। হ্যাঁ, মাটির ধরো 4টে স্তর দেখা যায়, বুঝতে পারলে? এরকম এগুলোকে আমরা কি বলবো, মাটির হচ্ছে তোমার বৈশিষ্ট্য বলবো। তারপরে তোমার হচ্ছে কোন স্তরে কি রকম কম্পোনেন্ট থাকে, সেগুলো যখন তুমি বললে তখন সেটা মাটির স্যার বৈশিষ্ট্যের মধ্যে চলে গেল। প্রপার্টিজ মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স না? হ্যাঁ, প্রপার্টিজ মানে ক্যারেক্টারিস্টিক্স, প্রপার্টিজ মানে ক্যারেক্টারিস্টিক্স। আর কিছু আর নেই না?